Hello students, now I will discuss the poem Father to Son, poetess Elizabeth Jennings. Elizabeth Joan Jennings was born in 18 July 1926 and died 26th of October 2001. She was a British poet. She won Somerset Maugham Award in 1955 for her second poetry collection, A Way of Looking. She has published more than 20 books of poetry. More than 20 books of poetry since 1950. She wrote short stories, meditative lyrics, and that are known for simplicity, control, and range of feelings. These qualities have linked Jennings to a group of poets in England between 1940 to 1950. They are Kingsley Amis, Tom Gunn, Philip Larkin, John Wayne, and many others. She claimed that she wrote poems from the age of 13. Jennings is extremely a prolific poet. She writes quickly, revises little, and she claims that her poems come out very clean. Jennings also wrote many friendship, relationships, places, and art. He wrote about friendship, relationships, places, and art. She does not write autobiographical poems, but a religious concern, mental illness, and other personal experiences influence the theme and insights expressed in the poet. Her most famous works are On Flesh, Delay, Absence, Answers, In Memory of Anyone Unknown to Me, and many others. The last works that I mentioned, In Memory of Anyone Unknown to Me, is a beautiful writing. It attracts many readers. Now this poem, Father to Son, is a 24-line poem. 24 lines and has 4 stanzas, and first stanza has 6 lines. Now I will discuss this poem, the line by line meaning of the poem in Bengali, and then I will discuss the other important points of the poem in English. I do not understand this child. আমি সন্তানকে বুঝতে পারি না. Though we have lived together now, যদিও আমরা একসাথে বাস করছি. In the same house for years, একই বাড়িতে দীর্ঘদিন বাস করছি. I know, আমি জানি, nothing of him, তার সম্বন্ধে আমি কিছুই জানি না. So try to build, সেই জন্য আমি চেষ্টা করছি. Up a relation from how, তাই আমি চেষ্টা করছি একটা সম্পর্ক তৈরি করতে. How he was when small, সে যখন খুব ছোট ছিল সেই রকম একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি. Yet have I killed, আমি কি নষ্ট করে ফেলেছি? নিজেই নিজেকে প্রশ্ন করছেন. He was then small, yet have I killed, আমি কি নিজেই নিজেকে নষ্ট করে ফেলেছি? এই কবিতায় প্রথম স্ট্যান্জাটাতে বাবা স্বীকার করছেন. একজন বাবা তো বলছেন তার সন্তানকে, তো বাবা স্বীকার করছেন যে তিনি তার ছেলেকে বুঝতে ব্যর্থ হয়েছেন. কারণ সময়ের সাথে সাথে ছেলের যে পরিবর্তন হয়েছে, সে যে পরিপক্ক হয়েছে, সে যে ম্যাচিওর্ড হয়েছে, সেই পরিবর্তনটার সঙ্গে বাবা মানিয়ে নিতে পারেননি. এর কারণ হতে পারে যে ছেলেটি কীভাবে বড় হয়ে উঠেছিল, বাবা হয়তো তার নিজের দৈনন্দিন কার্যক্রমে খুব ব্যস্ত ছিলেন এবং বাইরের জগতের পরিবর্তনের সাথে নিজেকে তাল মিলিয়ে না পরিবর্তিত তিনি হয়তো করতে পারেননি. বাবার এই সংকীর্ণ মানসিকতা বা সংকীর্ণ না বলেও বাবার এই মানসিকতা যেটা অপরিবর্তনশীল, রিজিড, ছেলের পরিবর্তনগুলো বুঝতে বাধা হয়ে দাঁড়িয়েছিল. সেগুলোর দিকে যেগুলোর মধ্যে দিয়ে তার দিন অতিবাহিত করছিল. কিন্তু এখন ছেলের আবেগীয় গভীরতা বুঝতে ব্যর্থ হয়ে বাবা তাকে সেই আগের মতো ছোট শিশু হিসেবে বোঝার চেষ্টা করছে. সেটা তো সম্ভব নয়. দিনের সঙ্গে সঙ্গে, কালের সঙ্গে সঙ্গে ছেলে বড় হয়েছে, অথচ ছেলেটা যে পরিবর্তনশীল পৃথিবীতে বড় হচ্ছে, এই জগৎটা যে তিনি বোঝার চেষ্টাই করছেন না.
ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার যে আত্মিক মানসিক পরিবর্তন হয়েছে সেটা বাবা বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না। যাই হোক, বাবা এখন তার ছেলের সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে চাইছে যা উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে। কারণ বাবা সবসময় এটা ভেবে থাকছেন বা তার মাইন্ডসেটে এটা আছে যে ছেলে এখনও সেই ছোট্টটি রয়ে গেছে এবং সে এখনও তার প্রকৃত সত্তা ও ব্যক্তিত্ব বোঝার মতো অবস্থায় পৌঁছায়নি। এটা তো সত্যি নয়, এটা বাবার বোঝার ভুল। এটার মধ্যে তো আবেগ আছে, এটার মধ্যে হয়তো ভালোবাসা আছে, কিন্তু এটার মধ্যে কোনো যুক্তি নেই। এবং দ্বিতীয় স্ট্যান্ডায় কি বলছে? দ্য সিড আই স্পেন্ট অর সোন ইট ওয়ার, যে বীজ যা আমি বপন করেছিলাম নাকি এমন কোথাও বুনেছি, দ্য ল্যান্ড ইজ হিজ অ্যান্ড নান অফ মাইন, জমিটা তার, আমার ওখানে কোনো অধিকার নেই। উই স্পিক লাইক এ স্ট্রেঞ্জার, আমরা অচেনা মানুষের মতো কথা বলি। দেয়ার ইজ নো সাইন অফ আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য এয়ার, চারিপাশে মানে বোঝার কোনো চিহ্ন মাত্র নেই, এবং সেখানে বোঝাপড়ার কোনো চিহ্ন মাত্র নেই, লেশ মাত্র নেই আশেপাশে দৈনন্দিন জীবনে। দ্য চাইল্ড ইজ বিল্ড টু মাই ডিজাইন, সন্তান আমার আদলে গড়া বা গড়তে চেয়েছিলেন, যাই হোক। ইয়েট হোয়াট হি লাভস আই ক্যান নট শেয়ার, কিন্তু সে কি ভালোবাসে সেটা কিন্তু আমি ভাগ করতে পারি না, সবাইকে বলতে পারি না বা তাতে আমি অংশ নিতে পারি না। দ্বিতীয় স্ট্যান্ডাটা, এটা একটা 6 লাইনের স্ট্যান্ডা। এখানে বলেছেন যে প্রত্যেক বাবাই চান তার সন্তানকে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী বড় করতে, কিন্তু সেই পরিকল্পনা অনেক সময় এবং অধিকাংশ সময় লক্ষ্যভ্রষ্ট হয়, কারণ সন্তান তার নিজের ইচ্ছা মতো বড় হয়। সন্তানকে হয়তো গাইড করা যায়, সন্তানকে হয়তো সাহায্য করা যায় বড় হতে, কিন্তু তার মানসিকতা, তার অন্তরে গঠন, তার ইন্ট্রোস্পেকশন, এগুলো তো তার সন্তানের নিজের মতো হয়। সে তার পড়াশুনো, অভিজ্ঞতা, বই খাতা, পরিবেশ, এসব থেকে সেগুলো অর্জন করে। এবং দ্বিতীয় স্তবকে বাবা ভাবছেন, যখন তিনি তার সন্তানকে বীজ বপন করেছিলেন, মানে ছোট ছিল আর কি, তিনি আশা করেছিলেন যে ছেলেটি বড় হয়ে তার ছায়াতলে ডালাপালা মেলবে, তার নিচেই এই গাছটি বড় হবে। এটা গাছের তুলনা দিয়ে বলেছেন। কিন্তু এখন যখন সে পূর্ণবয়স্ক, তখন মনে হচ্ছে বাবার সব প্রত্যাশাই বৃথা গেছে, কারণ তিনি যেমন চেয়েছিলেন তার সন্তান সেই রকমভাবে বড় হয়নি। তার নিজস্ব মতামত, নিজস্ব বোধ, বুদ্ধি সব তৈরি হয়েছে। ছেলেটি বড় হওয়ার সময় বাবা যত প্রচেষ্টা চালিয়েছিলেন, যত কষ্ট সহ্য করেছিলেন, তাকে যে সুরক্ষা দিয়েছিলেন, সবই এখন নিরর্থক হয়ে গেছে তার কাছে। বাবার মনে হচ্ছে বৃথা হয়েছে, আসলে তো বৃথা হয় না, কিন্তু বাবার এখন মনে হচ্ছে এক ধরনের হতাশা থেকে, দুঃখ থেকে, সেই দুঃখ থেকে রাগও হয়তো তৈরি হয়, কারণ ছেলেটি এখন তার জীবন নিজের মতো করে সাজাতে চায়। সে তার জীবনটাকে, এবং এটাই স্বাভাবিক, এবং সে চায় না তার জীবন বাবা কোনো ধরনের হস্তক্ষেপ করুন, এবং এটা করা উচিত নয়। একজন মালির মতো বাবা, একটা মালির মতো বাবার পরিস্থিতি, যিনি তার সন্তানকে নিজের ছায়ায় বড় করে আপ্রাণ চেষ্টা করেছিলেন বড় করার, কিন্তু এই পরিবর্তনশীল বিশ্বের সাথে তৈরি হওয়া প্রজন্মের ব্যবধান, মানে জেনারেশন গ্যাপের কারণে আজ তিনি নিজেকে অবহেলিত এবং পিছিয়ে পড়া অনুভব করছেন। তিনি মনে করছেন তার সন্তান তার বাধ্য নয়, অনুগতা নয়, তিনি চেয়েছিলেন তার সন্তান তার জেরক্স কপির মতো তৈরি হোক, কিন্তু সেটা তো সম্ভব নয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা, ভাবনা, বোধ, বুদ্ধি, অভিজ্ঞতা, সেগুলো দিয়ে সেগুলোর চার্নিং হয় তার ভেতরে, এবং সেগুলো নিয়ে সে বড় হয়। কবি বলছেন যে বাবা এবং ছেলে এখন নিজেদের বাড়িতে অপরিচিতদের মতো আচরণ করে, এবং এটা প্রায় অসম্ভব যে তারা কখনোই একে অপরকে বুঝতে সক্ষম হবেন, যতক্ষণ না এই যে ব্যারিয়ারটা, এই মাঝখানে যে একটা লক্ষণ রেখা আছে, এটাকে যতক্ষণ না দুজনেই অতিক্রম করতে পারবে, দুজনকেই অতিক্রম করতে হবে। যে জমিটি একসময় বাবার ছিল তা এখন পুরোপুরি ছেলের দখলে, যে তার নিজের মতো করে চলতে, বলতে, বাঁচতে জানে এবং বাঁচতে চায়, এবং তারা দুজনে শুধু পারস্পরিক বোঝাপড়ার কোনো চিহ্ন প্রায় অবশিষ্ট রাখেনি। এটা জেনারেশন গ্যাপের একটা বিষয়। আমরা জেনারেশন গ্যাপ
খুব পরিচিত শব্দ, জেনারেশন গ্যাপে এইটাই ঘটে। এবং তৃতীয় স্ট্যান্জায় এবার কী বলছে, সাইলেন্স সারাউন্ডস আস, নিস্তব্ধতা আমাদের ঘিরে আছে। আই উড হ্যাভ হিম প্রডিজাল রিটার্নিং টু হিজ ফাদার্স হাউস দ্য হোম হি নিউ, আমি চাই উচ্ছন্নে যাওয়া কোনো ছেলের মতো সে আবার ভুল বুঝে আবার সে ফিরে আসুক তার নিজের বাড়িতে, এটা বাবা চাইছে। হিজ ফাদার্স হাউস, তার বাবার বাড়িতে, দ্য হোম হি নিউ, যে বাড়িটা সে জানে। রাদার দ্যান সি হিম মেক অ্যান্ড মুভ, তিনি চাইছেন না তার ছেলে নিজের মতো করে চলতে শিখুক, বেড়ে উঠুক, নিজের মতো করে সাফল্য পাক, এটা তিনি চাইছেন না। তিনি চাইছেন প্রডিজাল সান যেমন ব্যর্থ হয়েছিলেন জীবনে, সে আবার দুহাত বাড়িয়ে বাবাকে গ্রহণ করেছিলেন, বাবাও তাকে গ্রহণ করেছিলেন সেই রকম। অ্যান্ড মুভ হিজ ওয়ার্ল্ড, তার পৃথিবী, তার নিজস্ব পৃথিবী বাচ্চাটা আবার তৈরি করুক, তার সন্তান তৈরি করুক এবং সেখানে নিজের মতো বেঁচে থাকুক। আই উড ফরগিভ হিম টু, আমি তাকে ক্ষমা করে দেবো। শেপিং ফ্রম সরো আ নিউ লাভ, এই দুঃখ থেকে এক নতুন ভালোবাসা তৈরি হবে। এবং শেপিং ফ্রম সরো আ নিউ লাভ, মানে এই যে দুঃখ, তার যে পরাজয়ের দুঃখ, সেখান থেকে এক নতুন ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসার আমি রূপ দিতাম, বাবাই সন্তানের ব্যর্থতার পরে তার যে দুঃখ এবং সন্তান ব্যর্থ হওয়ার পরে সে যে দুঃখ পেয়েছে, সেই দুঃখ থেকে এক নতুন ভালোবাসার জন্ম দিতেন। সেইখানেও বাবা তার ভূমিকাটাকে অপরিহার্য করে তুলছে। বাবা আগে কি ভেবেছিলেন এবং আর এখন যখন তার ছেলে সম্পর্কে ভালো কিছু বলার কথা আসছে, তখন তিনি কি বলছেন? বলছেন যে নীরবতা আমাদের ঘিরে রেখেছে। কথাটি আমাকে অবাক করে, বা আমাদের অবাক করে, কারণ সন্তান এবং বাবা একসঙ্গে আছে, নীরবতা তাদের ঘিরে থাকবে কেন? বাবা ছেলেটির প্রতি যে সমস্ত উদ্বেগ ও দুশ্চিন্তা দেখাচ্ছিলেন, তা আসলে কিন্তু সন্তানের প্রতি ভালোবাসার এর অনেকটাই কৃত্রিমতা মনে হচ্ছে, আপাতত মনে হচ্ছে কৃত্রিমতা। এই শ্রবকটি বাবার চরিত্র, এই স্ট্যান্ডায় বাবার চরিত্র একটু সম্পূর্ণ ভিন্ন দিক তুলে ধরেছে। এখানে বাবা অত্যন্ত কঠোর এবং নির্দয়, সে চাইছে যে তার ছেলে ব্যর্থ হোক জীবনে, সাফল্য না পাক, এবং সে যখন আবার ফিরে আসবে তাকে আবার নতুন ভালোবাসা দিয়ে তৈরি করবে। সুস্থ মস্তিষ্কে কোনো বাবা অবশ্যই চান না তার সন্তান দূরে চলে যাক বা নিজের জীবনটা নিজেই ধ্বংস করুক, কিন্তু একজন বাবা চাইবেন তার ছেলে, কখনোই চাইবেন না তার ছেলে পথ হারাক, কিন্তু এটা চাইবেন জীবনে সংগ্রাম করুক। কিন্তু বাবা সেটাই চাইছেন, এটা খুব পরিষ্কার নয়, কিন্তু আসলে তিনি সেটাই চাইছেন। তিনি চান তার ছেলে দূরে চলে যাক, সেই বাইবেলের উচ্ছন্নে যাওয়া ছেলের মতো, কিন্তু আবার সে ফিরে আসুক, কিন্তু তার নিজের জীবনটা ধ্বংস করে ফিরে আসুক, সফল হয়ে ফিরে আসার কথা তিনি বলেননি। এবার যদি আমরা এটা এই স্ট্যান্ডার্ডের অন্যভাবে দেখি, বাবা আসলে চাইছেন যে তার ছেলে জীবন সংগ্রামের মুখোমুখি হোক, যাতে সে জীবনের তিক্ততা সম্বন্ধে জানতে পারে এবং জীবনের উত্থান পতনের অভিজ্ঞতার মাধ্যমে দিয়ে সে পরিপক্ক হয়ে ওঠে এবং ফিরে আসে। এই দুটো দিকই আছে এটার। একটা বাবা একটু নির্দয়, আরেকটা কিন্তু বাবা আসলে বাবারা যেমন হন, তার ভালোবাসার একটু নির্দয় প্রকাশ। যাই হোক, যে কারণেই হোক না কেন, বাবা যদি এমনটাও চান, তবু তার উচিত ছেলের সুসময় ও দুঃসময় সর্বসময় তার সঙ্গে থাকার, জীবন সম্বন্ধে জানতে সাহায্য করা। যদিও জীবনের বেশিরভাগ সময় মানুষ অভিজ্ঞতার মাধ্যমেই শেখে, কিন্তু পাশে বাবার মতো একজন মানুষ থাকা, এটা কিন্তু একটা বোনাস। কিন্তু আপনি যদি আপনার অভিজ্ঞতা আপনার সন্তানের সঙ্গে ভাগ করে নিতে পারেন, তবে তাকে কেবল জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তা নয়, জীবনে কঠিন সময় সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আমাদের মনে রাখতে হবে, মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান, কিন্তু তাই বলে সে পিতার সহযোগিতা পাবে না, পিতামাতার সহযোগিতা পাবে না, গুরুজনদের সহযোগিতা পাবে না, এটা তো হতে পারে না। এবার চতুর্থ স্ট্যান্ডায় কি বলছে? ফাদার অ্যান্ড সান উই বোথ মাস্ট লিভ, বাবা এবং ছেলে আমরা দুজনেই আমাদের দুজনকেই বাস করতে হবে। অন দ্য সেম গ্লোব অ্যান্ড দ্য সেম ল্যান্ড, একই পৃথিবীতে, একই জমিতে। হি স্পিক্স, সে বলছে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড মাই সেলফ, আমি নিজেকে বুঝতে পারছি না। ওয়াই অ্যাঙ্গার গ্রোজ ফ্রম গ্রিফ, দুঃখ থেকে কেন রাগ তৈরি হচ্ছে। উই ইচ
পুট আউট অ্যান এমটি হ্যান্ড, আমরা দুজনেই খালি হাতে দুজনের দিকে এগিয়ে যাচ্ছি, লঙ্গিং ফর সামথিং টু ফরগিভ, এবং ভীষণভাবে চেষ্টা করছি কোনো কিছু শূন্য হাতেই দুজনকে ক্ষমা করার সুযোগ পাওয়ার জন্য। এখানে একটা পুনর্মিলনের কথা বলেছে, এখানে বাবা খানিকটা বিলাপ করছেন, অভিযোগও করছেন, কিন্তু এবং তিনি সুনির্দিষ্ট সমাধানও দিতে পারছেন না। এইভাবে তিনি চেষ্টা করছেন ছেলের সঙ্গে একটা ব্রিজ তৈরি করার, বাট ইট ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। এইটাই হচ্ছে জেনারেশন গ্যাপ, প্রজন্মের ব্যবধান। পুনর্মিলনকে চিহ্ন হিসেবে তারা একে অপরকে বন্ধুসুলভ সহবাসের জন্য স্বাগত জানাচ্ছে, কিন্তু আমরা এই ধরনের নামমাত্র পুনর্মিলনের সিদ্ধান্তে হতাশ এবং বিরক্ত। কিন্তু আমাদের মতে প্রজন্মের ব্যবধান আসলে কোনো ধরাবাঁধা সমাধান নয়। এই জেনারেশন গ্যাপ চিরকাল ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা কেবল একটি কাজ করতে পারি, আমরা এই জেনারেশন গ্যাপের যতটা কমানো যায়, সম্পূর্ণ কমানো যায় কিনা জানি না, কিন্তু যতটা কমানো যায় তাহলে একে অপরের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে হবে। সম্মানের সঙ্গে সীমারেখাটা যেটা রয়েছে, এই লক্ষণ রেখাটা যেটা বললাম, এটা তুলে দিতে হবে, এবং তা যেন কখনোই বিস্মৃত না হয়, যে আমরা এটা থেকে যেন আমরা বিস্মৃত না হই, আমি আসলে যে সন্তানের সম্বন্ধে আমি এই কবিতা এতগুলো কথা বললাম, সে আসলে আমারই সন্তান, ফলে তার প্রতি আমার দায়বদ্ধতা অনেক বেশি। নাও ইফ ইউ কাম to discuss the title is deeply significant, and it serves the perfect anchor to the poet's theme. Suppose it is specially we witness it is specially about the unique, often complex bond between the father and his son. It highlights a relation that has turned into one a stranger. It is very sad. The preposition to in the title is crucial. It suggests a direction. Father is speaking to the son, or at least directed towards him. Here son is not speaking to the father. And the title is generic, means it does not use any name, and represent the eternal struggle where every generation of parents try to design their children, and every generation of children struggles to make and move their world independently. It is an eternal problem, it is eternal struggle. The title evokes the prodigal son theme from the Bible. It suggests a traditional hierarchy where the father expects the son to return to their father's home. It captures the biological and social cycle where the seed sown by the father eventually grown into a land that father no longer recognizes as his own. And here is the irony. Irony lies in the fact that while they are biological father to son and live under the same roof, they are psychologically miles apart. So the title is justified, because it says of the pain of loss of intimacy. Here, father and son is standing a miles apart for generation gap, and father cannot cope with the world the son is at present. So the title serves the core theme of the poem. And if we see the tone and mood of the poem, the tone and mood is reflective and melancholic, because the father ruminates on the passage of time and his lost connection, expressing sadness over the silence and that has grown between them. They are turned into a stranger. And also the theme is of helplessness and regret. The father feels defeated, because the father feels defeated by his inability to understand or make a bridge between them, admitting they are like a stranger in the home. Moreover, despite the pain, there is a lingering, sad hope for reconciliation, as father wishes to bridge the gap and start over. There is
We also find alienation. The mood highlights a severe generation gap, the eternal problem, with the father feeling that son belongs to a different world, into an unknown land. This is natural. And if we search the literary device used in the poem, first we will see that metaphor. We find metaphor where the poet compares the sun to seed sown in the wrong land and relationship to a bridge or map, emphasizing the lack of control and distance. We also find alliteration like silence surrounds, seed I spent, and shaping from sorrow. This adds a musical and emphasizes the emotional tone. We also find simile. Direct compares their communication to that stranger. We speak like strangers. This is a simile. And there are enjambments. Lines flows into the next without punctuation to reflect the chaotic, unresolved and frantic thoughts of the father. We also find allusion. A biblical allusion to parable of the prodigal son represents the father's desire to forgive and rebuild the relation. He's frantically desperate to build a relation. Prodigal son is a son who squanders and wastes his inheritance, but is welcomed back with open arms by the father, illustrating God's grace, forgiveness, and unconditional love. The core theme of the prodigal son is repentance and joy over a sinner who returns, often summarized in the Luke 15. We find in the Bible. And father wants his son returns to him after squandering and wasting his all inheritance, monetary or emotional. And there is also personification. Silence is depicted as surrounding them. Silence is inanimate object. Time is given human-like features, that is doors, feet, and etc. And imagery, vivid descriptions such as my hands are empty, the silence surrounds us, evoke emotional, expresses emotional pictures. And there is repetition of same highlights irony, etc., closeness, monologue. This is main characteristics of the poem. Written from father's perspective to highlight his introspection and longing for connection. Here the speaker is only one, the father. The name also expresses this, father to son. So it is a monologue of a father. Now, after going through all this discussion, we can easily say it is a poignant exploration of a generation gap. It is a poignant exploration of a generation gap and the breakdown of communication between two beloved. Because father and son, they love both each other. Despite living under the same roof, they were strangers. It is very sad and sorry-cutting figure. It cannot be. It is not. It is not enjoyable. It is not happy to. It is not happy to be in such a state. But the reality is, the father and there is a miles gap between the father and son in emotion and thinking. The father feels defeated. Here we can see that father feels defeated for his inability to understand and connect with his son. Now we can also say that only the father is defeated. This is not true. The son is also defeated. Both cannot build a bridge among themselves. And the father finally speaks in the end, revealing that his anger is actually the manifestation of his grief. And the grief, the source of the grief is
the frustration for his failure to build a emotional connection with his son. And he is suffering from this loneliness, and yet neither knows how to express it effectively. The poem concludes with a powerful image of empty hands. Both father and son are longing for reunion and are ready to forgive, yet the silence between them remains. That is the main barrier. One of them has to destroy that barrier, destroy that line of difference. There is no magical happy ending. Instead, there is a realistic acknowledgement that the generation gap is a difficult, often phenomenal barrier, but it is not impossible to break it. The poem serves, in short, we can say, the poem serves as a universal mirror of the struggle between millions of fathers and millions of sons. It highlights the love alone is sometimes love alone is not always enough to bridge the silence. When two men refuse to step out of their own emotional territories, this generation gap cannot be destroyed. So this sorry-cutting figure between the two beloved can be overcome only when both of them step out of their rigidity, step out of their own world and try to understand both of them.